প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসিফ বিশ্বাস এনভায়রনমেন্টাল পলিউশন ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আসি আপনাদের সাথে। আজকে আমাদের টপিকস এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল মেথডস। আজকের ক্লাসে আমরা দেখব ডেফিনেশন, কম্পোজিশন অফ অ্যাটমসফেরিক এয়ার, ক্লাসিফিকেশন অ্যান্ড সোর্স অফ এয়ার পলিউটেন্টস, ইফেক্ট অফ এয়ার পলিউশন অন হিউম্যান, প্ল্যান্ট অ্যান্ড ম্যাটেরিয়াল, এয়ার পলিউশন কন্ট্রোল মেথডস, ইকুইপমেন্ট অ্যান্ড সেফটি। যেহেতু একটা ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাবে, এর জন্য আমরা চেষ্টা করব প্রথম 1, 2, 3 অথবা চতুর্থ পয়েন্ট পর্যন্ত আজকের ক্লাসে এবং বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন আমরা যদি দেখি হোয়াট ইজ পলিউশন। পলিউশনটা কি? পলিউশন ইজ চেঞ্জ ইন ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন। দ্যাট মিন্স আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা থাকার কথা ছিল সেটা যদি না থাকে তাহলে সেটাকেই আমরা পলিউশন হিসাবে ধরতে পারি। এনি সাবস্টেন্স introduced into the environment that adversely affect the usefulness of a resource. এখন একটা পদার্থ যেভাবে ইউজফুল হওয়ার কথা ছিল যদি সেইভাবে না হয়, এর বিপরীতটা ঘটে, সেটাকেই আমরা পলিউশন বলতে পারি। আর পলিউশন হ্যাপেন্স বিকজ নো প্রসেস ইজ 100% এফিসিয়েন্ট। পৃথিবীতে কোনো প্রসেসই 100% এফিসিয়েন্ট নয়, এর জন্যই পলিউশনটা ক্রিয়েট হয়। ইজ প্রসেস প্রডিউসেস পলিউশন। সব প্রসেসই আমাদেরকে পলিউশনের সাথে পরিচয় করিয়ে দেয়। এখন দেখি আমরা এয়ার পলিউশন। এয়ার পলিউশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ the of one or more contaminants or combination in such quantities and of such duration as may be or tend to be injurious to human, animal or plant life or property, or which unreasonably interferes with comfortable enjoyment of life or property or conduct of business. এখন এয়ার পলিউশন বলতে বোঝায় এমন কোনো পদার্থ অথবা পদার্থের সমন্বয়ে যদি সেটা মানুষের কিংবা প্রাণী অথবা গাছের কিংবা আমাদের সম্পদের প্রতি হুমকি স্বরূপ হয়, এ ধরনের যে কোনো কার্যকলাপকেই আমরা বলতে পারি এয়ার পলিউশন। এখন আপনাদের পরীক্ষায় যদি আসে এয়ার পলিউশন কি, আপনারা জাস্ট এখান থেকে ডেফিনেশনটা লিখে দিবেন। এখন আমরা যদি কম্পোজিশন অফ এয়ার, ড্রাই ভলিউমে আমরা চিন্তা করি যে একটা এয়ারে কোনটা কত পার্সেন্ট থাকে, আমরা সর্বোচ্চ এয়ারের মধ্যে থাকে হচ্ছে আমাদের নাইট্রোজেন, যেটা 78.084%। তারপরেই থাকে নাইট্রোজেনের পরে অক্সিজেন, যেটা 20.946%। তাহলে আপনাদের পরীক্ষা যদি এমসিকিউ আকারে হয় সেখানে আসতে পারে হুইচ কনস্টিটিউয়েন্টস ইজ ম্যাক্সিমাম ইন এয়ার, তাহলে অ্যান্সার হবে নাইট্রোজেন। এভাবে আপনারা এখান থেকে জাস্ট এটার পার্টস পার মিলিয়ন ভলিউম অথবা পার্সেন্টেজে এটার হিসাবটা মুখস্থ রাখতে পারেন। এখন আমরা যদি সোর্স এবং ক্লাসিফাই করি যে কি কি কারণে এয়ারটা পলিউট হয়, এটার দুইটা কারণ, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে ম্যানমেড অর অ্যানথ্রোপোজেনিক। এখন প্রাকৃতিকের মধ্যে কি আছে? প্রাকৃতিক ন্যাচারাল প্রসেসের মধ্যে আমরা পাই পোলেন গ্রেইনস, ভলকানিক ইরাপশন। পোলেন গ্রেইনস মানে পরাগরেণু, ভলকানিক ইরাপশনস আমরা যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখি, এর কারণেও আমাদের এয়ারটা পলিউট হয়। ফরেস্ট ফায়ার্স, আমাদের মাঝে মধ্যেই কিছুদিন আগে যেমন আমরা দেখছি আমাজনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে, তো এই সব কারণেও আমাদের এয়ারটা পলিউট হইতে পারে। ডাস্ট স্টর্ম যেমন ধুলা ঝড়, স্পোর্স, ব্যাকটেরিয়া এন্ড আদার মাইক্রো অর্গানিজম। আর মানুষের দ্বারা কিভাবে এয়ারটা পলিউট হইতে পারে? ম্যানমেড ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেমন আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থেকে যে গ্যাসগুলো নির্গত হয় এটা আমাদের এয়ারকে পলিউট করে। অটোমোবাইল এক্সহাউস্ট, ফসিল ফুয়েল বার্নিং, মাইনিং, নিউক্লিয়ার এক্সপ্লোশন, যেমন আমরা যে জ্বালানি তেল ব্যবহার করি এটার কারণে আমাদের এয়ারটা পলিউট হয়। মাইনিং এ আমাদের এয়ার পলিউশন হয়। নিউক্লিয়ার, যখন আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের আছে, এখান থেকে এক্সপ্লোশনের কারণে আমাদের এয়ারটা পলিউশনের শিকার হয়। এখন আমরা যদি এয়ার পলিউটেন্টসটাকে ভাগ করে নিয়ে আসি, সাবস্টেন্স ডিউলিং টেম্পোরারি অর পার্মানেন্টলি এয়ার। এখন সাবস্টেন্স ডিউলিং টেম্পোরারি অর পার্মানেন্টলি ইন দ্য এয়ার অর্থ হচ্ছে আমাদের এয়ারে যেটা স্থায়ীভাবে অথবা সাময়িকভাবে যে সকল পদার্থ থাকে। alters the environment by interfering with the health, the comfort or food chain। এখন এগুলা আমাদের কি করে? আমাদের স্বাস্থ্য, আমাদের এবং জীবনে চলাফেরায় আমাদের স্বাচ্ছন্দ্য
কিংবা খাদ্য শৃঙ্খল or by interfering with the property values of people। মানুষের property values কমিয়ে দেয় এবং এটা আমাদের প্রাকৃতিক যে স্বাস্থ্য এবং খাদ্য শৃঙ্খল থাকে এগুলাকে ভেঙে ফেলে। A pollutant can be solid, liquid or gas। এখন এয়ার সলিডও হইতে পারে, তরলও হইতে পারে অথবা বায়বীয় হইতে পারে। It may originate from a natural or anthropogenic source or both। এটা প্রাকৃতিক ভাবেও হইতে পারে অথবা নৃতাত্ত্বিক ভাবেও হইতে পারে অথবা দুইটার কম্বিনেশন হয়েও এয়ারটা পলিউট হইতে পারে। এখন দেখেন, it is estimated that anthropogenic sources have changed the composition of global air by less than 0.01%। এখন এই নৃতাত্ত্বিক ভাবে যে পরিবেশ এয়ারটা দূষিত হয় এটার পরিমাণ খুবই কম, less than 0.01%, কিন্তু even a small change can have a significant adverse effect on the climate। কিন্তু এই অল্প পরিমাণ চেঞ্জই পরিবেশের সাথে এবং আমাদের যে ইকোসিস্টেমটা আছে এবং আমাদের এই স্পেসিস অন দ্য প্ল্যানেট এর এই পৃথিবীর বুকে যত ধরনের প্রাণী বাস করে এই অল্প পরিমাণ চেঞ্জই অনেক বড় ইফেক্ট ফেলতে পারে। এখন আমরা যদি ক্লাসিফাই করি এই পলিউটেন্টস এর তাহলে আমরা দুই প্রকারে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্টস আর একটা আমাদের সেকেন্ডারি পলিউটেন্টস। এখন প্রাইমারি পলিউটেন্টস হচ্ছে কোনটা? which are emitted directly from identifiable sources। আপনি যে সোর্সটা আইডেন্টিফাই করতে পারেন যে এই জিনিসটা থেকে এইটাই নির্গত হচ্ছে, এর জন্য এটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। আর সেকেন্ডারি পলিউটেন্ট বলতে কোনগুলা বোঝাচ্ছে? which are produced in the atmosphere, যেটা অ্যাটমসফিয়ারেই তৈরি হয় when certain chemical reaction takes place। এবং এই প্রাইমারি পলিউটেন্টস গুলা নিজেদের মধ্যে যখন বিভিন্ন ধরনের বিক্রিয়ার ফলে যে পলিউটেন্ট গুলা তৈরি করে এটাকে বলা হয় সেকেন্ডারি পলিউটেন্ট। এখন মেজর কিছু প্রাইমারি পলিউটেন্টের উদাহরণ দেখলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পার্টিকুলার ম্যাটার অর পার্টিকুলেট ম্যাটার, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ভলকানিক অর্গানিক কম্পাউন্ড, কার্বন মনোক্সাইড, লেড। এখন সোর্স অফ প্রাইমারি পলিউটেন্টস, আমরা যদি প্রাইমারি পলিউটেন্টস এর সোর্স দেখতে পাই একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে আর একটা হচ্ছে কি মানব সৃষ্ট। এখন যদি প্রাকৃতিক ভাবে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভলকানোস, ব্রেকিং সিস, পোলেন, টারপেন যদি পড়ে যায়, পোলেন্স, ফায়ার, ব্লোয়িং ডাস্ট, ব্যাকটেরিয়া, এটা যেগুলো প্রাকৃতিক মানুষের নিয়ন্ত্রণে। আর মানুষের দ্বারা কি কি হইতে পারে? কম্বাসশন প্রসেস, যেমন আমরা যে কোনো কিছু কম্বাস্ট যদি করি, কেমিক্যাল প্রসেস, কেমিক্যালি আমরা অনেক কেমিক্যাল ব্যবহার করি সেটা আমাদের ল্যাবে হোক ইন্ডাস্ট্রিতে হোক, এই ধরনের ক্ষেত্রে মানুষ কর্তৃক যে সমস্যাগুলো সৃষ্টি হয় এটাকে আমরা প্রাইমারি পলিউটেন্টসকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মানব সৃষ্ট আর একটা হচ্ছে ন্যাচারাল পলিউটেন্টস। এখন সেকেন্ডারি pollutants, some primary pollutants react with one another or with other chemicals to form secondary pollutants। that means primary pollutants নিজেদের মধ্যে বিক্রিয়া করে অথবা অন্য কেমিক্যালের সাথে বিক্রিয়া করে সেকেন্ডারি pollutants তৈরি করে। দেখেন এখানে একটা গাড়ি থেকে আমাদের প্রথমে যেভাবে স্টেশনারি আছে, আমাদের গাড়িটা যেহেতু চলাফেরা করে এর জন্য আমরা মোবাইল লিখে রাখছি। স্টেশনারি থেকে একটা কলকারখানা থেকে যে গ্যাসটা বের হচ্ছে এবং ন্যাচারাল আগ্নোৎপাতের ফলে যেগুলা যাচ্ছে এটা হচ্ছে আমার প্রাইমারি পলিউটেন্টস। কিন্তু এখানে দেখেন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মোস্ট হাইড্রোকার্বনস, এগুলো হচ্ছে আমার প্রাইমারি পলিউটেন্টস। আর এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে, দেখেন সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড হয়ে গেছে, আবার কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হয়ে যাচ্ছে নাইট্রিক অ্যাসিড। এইভাবে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হইতে পারে। এইভাবে বিভিন্ন ধরনের প্রাইমারি পলিউটেন্টস গুলা নিজেদের মধ্যে অথবা অন্য কোনো পার্টিকেলের সাথে বিক্রিয়া করে আমাদের তৈরি করে দেয় সেকেন্ডারি পলিউটেন্টস। এখন atmospheric sulfuric acid is one example of a secondary pollutant। সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পলিউটেন্টের একটা উদাহরণ। আর এয়ার পলিউশন ইন আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইজ অফেন কল্ড স্মোক। এয়ার পলিউশন শহরে এলাকায় এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এটাকে অনেক সময় আমরা স্মোক বলে থাকি। আর ফটোকেমিক্যাল স্মোক আপনাদের পরীক্ষায় ডেফিনেশন আকারে আসতে পারে যে হোয়াট ইজ ফটোকেমিক্যাল স্মোক। এখন ফটোকেমিক্যাল স্মোক এ নক্সাস মিক্সচার অফ গ্যাসেস অ্যান্ড পার্টিকেলস, মানে একটা বিষাক্ত মিশ্রণ গ্যাসের এবং অন্যান্য পার্টিকেলের is produced তৈরি হয় when strong sunlight triggers photochemical reactions in the atmosphere। যখন তীব্র সূর্যের রশ্মি কেমিক্যাল রিয়াকশন করে অ্যাটমসফিয়ারের কোনো এলিমেন্টের সাথে তখন সেটাকে আমরা বলতে পারি ফটোকেমিক্যাল স্মোক।
The major components of photochemical smoke is ozone. ওজোন হচ্ছে মেজর কম্পোনেন্ট অফ photochemical smoke. এখন আপনাদের যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য মেজর কম্পোনেন্ট অফ photochemical smoke, দেন অ্যান্সার হবে ওজোন। এখন দেখেন মেজর পলিউটেন্ট সোর্স এন্ড দেয়ার ইফেক্টস। আমরা যদি প্রথম চিন্তা করি কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড আসলে কালারলেস, অডরলেস এবং টেস্টলেস একটা গ্যাস। আর এটার ইফেক্ট আপনি প্রথমে পাবেন না, কিন্তু যখন এটার কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে তখন এটার ইফেক্ট বেড়ে যাবে। আর ট্রান্সপোর্ট সেক্টর কন্ট্রিবিউট 75% কার্বন মনোক্সাইড। দ্যাট মিন্স আমাদের যে গাড়ি ঘোড়া চলাফেরা করে এটাই আমাদের 75% কার্বন মনোক্সাইড প্রডিউস করে থাকে। আর রেসিডেন্সিয়াল উড বার্নিং, আমরা বাসা বাড়িতে যে কাঠ পোড়াই এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে 15% এবং রেসিডেন্সিয়াল উড বার্নিং এ 10% কার্বন মনোক্সাইড জেনারেট হয়। এটা জাস্ট এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে কোনটা থেকে কত পার্সেন্ট আসে তার একটা চার্ট। এখন কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইডের প্রভাবে আমাদের কি কি হয়? রিডিউস অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড। কার্বন মনোক্সাইড আমাদের ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমিয়ে দেয়। ডিক্রিজ ইন ভিশন অ্যান্ড কজ কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। আমাদের চোখের যে ভিশন ক্যাপাসিটি আছে এটাকে কমিয়ে দেয়। দেন আসেন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে জেনারেট হয়? ফসিল ফুয়েল কম্বাসশন। এটা আমাদের হচ্ছে জীবাশ্ম জ্বালানি যদি আমরা কনভার্ট করি সেটা থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এবং জেট প্লেন, আমরা যে জেট প্লেন উড়ে যেতে দেখি সেটাতে অক্সিজেন ব্যবহার করে কিন্তু নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড এবং উড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখন এটার ইফেক্ট, কার্বন ডাইঅক্সাইডের ইফেক্ট হচ্ছে কজ হেডেক অ্যান্ড নসিয়া, আমাদের মাথা ব্যথার কারণ সৃষ্টি করে। এবং ইফেক্ট অন ক্লাইমেট ইনক্রিজ গ্লোবাল টেম্পারেচার। আমরা জানি যে আমাদের দিন দিন যে গ্লোবাল টেম্পারেচার রাইজ করতেছে তার পিছনে মেইন কারণ হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড এবং ক্লাইমেটের উপরে যথেষ্ট প্রভাব আছে। অক্সিজেন, অক্সাইডস অফ নাইট্রোজেন। অক্সাইডস অফ নাইট্রোজেন কি কি? যেমন নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন অক্সাইড এই ধরনের আকারে থাকতে পারে। এটা ফুয়েল কম্বাসশন ইন অটোমোবাইলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গাড়ি থেকে আমরা যে আগুনের, গাড়ি থেকে যে জ্বালানিটা পোড়ানো হয় এটা দ্বারা নাইট্রোজেনের অক্সাইড গুলা তৈরি হয়। লাইটনিং এর ফলে হয়। ফরেস্ট ফায়ার্স, দ্যাট মিন্স যখন বনে আগুন লাগে সেখান থেকে নাইট্রোজেন অক্সাইড গুলা তৈরি হয়। বা ন্যাচারাল আয়োনাইজিং রেডিয়েশন বা রেডিয়েশন ন্যাচারাল প্রাকৃতিক ভাবেও তৈরি হয়। এখন এটা আমাদের কি করে? রিডিউস ব্লাড ক্যারিং ক্যাপাসিটি, আমাদের শরীরের ব্লাড ক্যারিং ক্যাপাসিটিটা কমিয়ে দেয় হচ্ছে এই নাইট্রোজেনের অক্সাইড গুলা। এবং কজ লাং প্রবলেমস, আমাদের ফুসফুসে প্রবলেমের সৃষ্টি করে এই নাইট্রোজেন অক্সাইড গুলা। এখানে জাস্ট নাইট্রোজেন অক্সাইডের কি কিভাবে তৈরি হয়, যেমন ট্রান্সপোর্টেশন সেক্টরে নাইট্রোজেন অক্সাইডের 84.6% তৈরি করে থাকে। দেন আসেন অক্সাইডস অফ সালফার। এখন সালফার অক্সাইড, এটাকে আমরা যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এইভাবে প্রকাশ করতে পারি। 67% সালফার অক্সাইড পলিউশন ডিউ টু ভলকানিক অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার ন্যাচারাল সোর্সেস। এখন এই ভলকানিক অ্যাক্টিভিটিস এবং প্রাকৃতিকভাবেই 67% সালফার ডাইঅক্সাইডের যে পলিউশন হয় এটা সৃষ্টি হয়। রিমেইনিং ডিউ টু ফসিল অফ বার্নিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এখন যত এই 67% এর বাকি অংশটুকু আসে হচ্ছে ফুয়েল বার্নিং এর ফলে এবং এই গাড়ি ঘোড়ার চলাফেরার। এখন রেসপিরেটরি প্রবলেম ইফেক্টস, এটা রেসপিরেটরি, আমাদের শ্বাস প্রশ্বাস, শ্বাসযন্ত্র আছে এখানে প্রবলেম সৃষ্টি করে। মার্বেলস, ক্লথ, পেপার, লেদার অলসো এফেক্টেড। প্লান্টস আর হেভিলি এফেক্টেড, মানে গাছপালাও এই সালফারের অক্সাইড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এবং মার্বেল, কাঁচ, কাপড়, কাগজ, চামড়া সবকিছুই এই সালফার দ্বারা, সালফারের অক্সাইড গুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এখানে জাস্ট আমরা সালফার ডাইঅক্সাইডের কিভাবে কত পার্সেন্ট কে জেনারেট করে থাকে সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। দেন আসে হাইড্রোকার্বনস। হাইড্রোকার্বনস এর মধ্যে কি কি থাকে? মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, টারপিন, ইটিসি। এখন এটা সোর্স কোথা থেকে আসে? কোল ফিল্ডস, মানে কয়লার খনি থেকে অথবা প্রাকৃতিক আগুন থেকে। ইনকমপ্লিট কম্বাসশন, আপনারা যদি কোনো কিছু না পুড়ে যায় সেখান থেকে আমরা কি পাই? হাইড্রোকার্বন পাই। ফরেস্ট এবং এগ্রিকালচারাল বার্নিং। ইফেক্ট হচ্ছে কার্সিনোজেনিক ইফেক্ট from ozone and PAN, which is harmful, damage plant, rubber materials, fabric and paints. এখন আজকের ক্লাস আমরা এ পর্যন্তই শেষ করব। পরের দিন আমরা বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।